আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয় ভালো আছো। আমরা আমাদের ইংলিশ এক্সাম ফর এসএসসি এই বইয়ের যে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল ইংলিশ এক্সাম এবং আমাদের আরেকটি পেজ চ্যানেল আছে আসাদ স্টাডি কেয়ার। তো ওই পেজের পক্ষ থেকে বা ওই চ্যানেলের পক্ষ থেকে আসাদ স্টাডি কেয়ারের পক্ষ থেকে আমরা আমাদের ইবিক একাডেমির অর্থাৎ ইংলিশ, বাংলা, আইসিটি, ইকোনমিক্স এই 4টা সাবজেক্টে আমরা ইনশাআল্লাহ ক্লাস নিব। সেই ক্লাসগুলো আমরা আপলোড করবো হচ্ছে আসাদ স্টাডি কেয়ার। প্রাথমিক আমরা কয়েকটা ক্লাস ইংলিশ এক্সামে দিব তোমাদের ডেমো হিসেবে। তো আজকে আমরা একটি ক্লাস দেখবো, সেটা হচ্ছে আইসিটির উপর। আইসিটি 3rd চ্যাপ্টার, মোস্ট ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার তোমাদের। তো চ্যাপ্টারের উপর আমরা একটি ক্লাস নেব। তো শুরু করি আমরা। প্রথমেই আজকে ক্লাস নেব হচ্ছে আমরা নাম্বার সিস্টেমের উপরে। প্রথমে আমরা একটু দেখি নাম্বার সিস্টেম আসলে এটা কীভাবে কাজ করে, এটা আসলে কী। তো মূলত এই সংখ্যা পদ্ধতি যে বিষয়টা, সংখ্যা পদ্ধতি যে গণনা, সেটা কিন্তু প্রায় মিশরীয় সভ্যতা থেকেই ধীরে ধীরে শুরু হয়। সেখান থেকে মিশরীয় সভ্যতা, গ্রিক সভ্যতা, তারপর হচ্ছে চাইনারা, তারপর হচ্ছে এই গ্রিকরা, তারপর হচ্ছে ইটালি, বিভিন্নভাবে চাইনিজদের কিছু সংখ্যা পদ্ধতি আছে, বা তারা একভাবে গণনা করতো, ভারতীয় একভাবে গণনা করতো, তারপর মিশরীয় একভাবে গণনা করতো, অর্থাৎ বিভিন্নজন বিভিন্নভাবে গণনা করতো। কিন্তু এই গণনার মধ্যে পরিবর্তন আস্তে আস্তে প্রায় বর্তমান যুগ পর্যন্ত অনেক ধরনের সংখ্যা পদ্ধতি আবিষ্কৃত হয়। তো এই সংখ্যা পদ্ধতিকে প্রথমে দুই ভাগে ভাগ করা হয়। একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ স্থানিক সংখ্যা পদ্ধতি এবং অস্থানিক সংখ্যা পদ্ধতি। তো এই সংখ্যা পদ্ধতিগুলোকে দুই ভাগ করার কারণে আমরা এখন যেটা ইউজ করি সাধারণত সেটা হচ্ছে মূলত স্থানিক। যেটা অস্থানিক সেটা কিন্তু আমরা তেমন একটা ইউজ করি না, গণনার কাজে কিংবা কম্পিউটার কাজে আমরা ইউজ করি না। তো প্রথমে আমরা আসি একটু সংখ্যা পদ্ধতি কাকে বলে। সংখ্যা পদ্ধতি কাকে বলে একটা সংখ্যাটা বলতে পারবো কি, সংখ্যা পদ্ধতি। ফার্স্টে হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির সংখ্যাটা একটু লিখবে তোমরা। সেটা হচ্ছে কোনো সংখ্যা লিখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। জাস্ট এক কথায় বলবে কি, কোনো সংখ্যা লিখা এবং প্রকাশ করার পদ্ধতিকেই বলে সংখ্যা পদ্ধতি বলে। জাস্ট এতটুকুই লিখবে। এরপর প্রথমে এসে সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার। কী পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে প্রথমত কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে পজিশনাল বা স্থানিক, পজিশনাল বা স্থানিক, আর একটা হচ্ছে নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতির বেজ ভিত্তি আছে, যার স্থানীয় মান আছে, তাকে বলি আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর যে সংখ্যা পদ্ধতিতে যার স্থানীয় মান এবং যার কোনো ভিত্তি নেই, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতি কোনো স্থানীয় মানের উপর নির্ভর করে না বা ডিপেন্ড করে না, তাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। সেক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে মিশরীয়দের যে গণনা পদ্ধতি ছিল, বা ইটালিক নাম্বার, তারপরে হচ্ছে গ্রিক নাম্বার, ভারতীয়দের বিভিন্ন গণনা, তারপর আরবি হরফ, আরবি কিছু আগেকার যুগের হরফ, সেগুলো কিন্তু কি নেই, স্থানীয় মান নেই। যেটা তারা গণনা করতে, যে অঙ্কগুলো দিয়ে, যা চিহ্নগুলো দিয়ে তারা গণনা করতে, সেগুলো কিন্তু স্থানীয় মান নেই। বাট পজিশনাল সংখ্যা পদ্ধতি, এটার মান আছে এবং স্থানীয় মান আছে এবং বেজ আছে, ভিত্তি আছে। এখন আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকারটা দেখবো। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার টোটাল। তাহলে কী কী আমরা এখানে লিখবো? কত প্রকার? 4 প্রকার। 4 প্রকার। 4 প্রকার। 1 নম্বর হচ্ছে কি আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি। এরপর 2 নম্বরে ডেসিমেল, এরপর 3 নম্বরে হচ্ছে অক্টাল, 4 নম্বরে হেক্সাডেসিমেল। এই 4টা হচ্ছে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে আসে। তার পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝি? যে সংখ্যা পদ্ধতি কোনো স্থানের মান কিংবা যার বেজ ভিত্তি আছে, তাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবং এই পজিশনাল সংখ্যা পদ্ধতি প্রকার 4 প্রকার। একটা হচ্ছে বাইনারি, ডেসিমেল, অক্টাল এবং হেক্সাডেসিমেল। এখন বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে তার দুটি অঙ্ক বা চিহ্ন নিয়ে গঠিত, অর্থাৎ 0 এবং 1। তার বাইনারি অঙ্ক কয়টা? 2টা, 0 এবং 1। এই 2টা হচ্ছে তার অঙ্ক। তো বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে সেটা যদি বলে, সেক্ষেত্রে আমাকে বলতে হবে যে সংখ্যা পদ্ধতির চিহ্ন বা মৌলিক অঙ্কসমূহ 0 এবং 1 এবং যার বেজ বা ভিত্তি 2, তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। তাহলে ভিত্তি কাকে বলে? বেজ কাকে বলে? বেজ বা ভিত্তি কাকে বলে? বেজ।
বা বৃত্তি বলা হয়। তাহলে বেজ বা বৃত্তি হচ্ছে কোনো সংখ্যা পদ্ধতি ব্যবহৃত তার অঙ্ক বা সাইন সমূহের সমষ্টিকে বলা হয় বৃত্তি। সাপোজ বাইনারিতে অঙ্ক হচ্ছে কয়টা? টোটাল দুইটা, 0 এবং 1। এই দুইটা 1-এর সমষ্টি হচ্ছে তার বেজ, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 অঙ্ক বা চিহ্নসমূহ রয়েছে এবং তার বেজ বা ভিত্তি 2, তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। তাহলে তার বেজ কত? এর বেজ হচ্ছে 2। এরপর আমরা আসি হেক্সাতে, সরি ডেসিমেলে। ডেসিমেল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টি অঙ্ক বা সাইন রয়েছে বা চিহ্ন রয়েছে এবং তার বেজ বা ভিত্তি 10, তাকে বলা হয় ডেসিমেল সংখ্যা। জাস্ট এক কথায় উত্তর, যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টি অঙ্ক রয়েছে এবং যার বেজ বা ভিত্তি কত? 10, তাকে বলা হয় ডেসিমেল সংখ্যা পদ্ধতি। তাহলে তার অঙ্ক কত? 0 থেকে 9, 0 to 9, তাহলে তার বেজ কত? 10। তাহলে এখানে টোটাল অঙ্ক কয়টা? 0 থেকে 9 কিন্তু 10টা, 1 থেকে 9 থেকে 9 পর্যন্ত 9টা এবং 0 সহ টোটাল 10টা। 10টা হওয়ার কারণে তার বেজ কত? 10। এরপর হচ্ছে অক্টালে। অক্টালের লিমিটেশন হচ্ছে 0 থেকে 7, টোটাল 8টা। তার মানে তার বেজ কত হবে? 8 হবে। তার মানে অক্টাল সংখ্যা বলতে কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8টি অঙ্ক বা সাইন রয়েছে বা চিহ্ন রয়েছে এবং যার বেজ বা ভিত্তি 8, তাকে বলা হয় কি? অক্টাল সংখ্যা পদ্ধতি। এরপর এসে আমরা হেক্সাডেসিমেলে। হেক্সা হচ্ছে 0 থেকে 9 এবং এ থেকে F, এ টু F, টোটাল 16টা। তাহলে তার বেজ কত হবে? 16। অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা অঙ্ক রয়েছে। এরপর এ থেকে F, এখানে 6টাই আছে, লেটার আছে, এই লেটারগুলো আবার মান আছে। এ মানে হচ্ছে 10, বি মানে আমি লিখে দিচ্ছি এখানে, এর মান হচ্ছে 11, বি 12, সরি এ মানে 10, বি মানে হচ্ছে 11, সি হচ্ছে 12, তারপর ডি 13, তারপর ই হচ্ছে আমাদের 14, এফ 15। তাহলে এগুলো হচ্ছে আমাদের এ থেকে এফ পর্যন্ত যে লেটারগুলো আছে সেগুলোর মান। তাহলে এর মান হচ্ছে 10 আর এফ এর মান 15। টোটাল কয়টা অঙ্ক? এখানে 0 থেকে 9 এবং এখানে এ থেকে এফ, টোটাল 16টা অঙ্ক রয়েছে। অর্থাৎ যেই সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 এবং এ থেকে এফ পর্যন্ত টোটাল 16টি অঙ্ক রয়েছে বা সাইন রয়েছে এবং যার বেজ বা ভিত্তি 16, তাকে বলা হয় হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তাই আমরা পেয়ে গেলাম পজিশনাল সংখ্যা পদ্ধতির 4 প্রকারের সংখ্যাগুলো। তাহলে বাইনারি হচ্ছে যার অঙ্ক কয়টা? 2টা, 0 এবং 1। আর ডেসিমেলের 0 থেকে 9 টোটাল কয়টা? 10টা। এরপর অক্টালের 0 থেকে 7 টোটাল 8টা। এরপর হচ্ছে হেক্সা 0 থেকে 9 এবং এ থেকে টোটাল 16টা অঙ্ক রয়েছে। তাহলে এখন আমরা পেয়ে গেলাম যে বাইনারি, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমাল এগুলো হচ্ছে কি? পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে এখন আমরা আসি এগুলার সংখ্যাগুলো কীভাবে আমরা করতে পারবো। যেমন আমরা 1, 2, 3, 4, 5, 6, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 1 কোটি, 2 কোটি, মিলিয়ন, বিলিয়ন, আমরা ট্রিলিয়ন গণনা করতে পারি। সেটা কোন সংখ্যা পদ্ধতি? সেটা যদি আমরা বলি, সেটা হচ্ছে আমাদের ডেসিমেল সংখ্যা পদ্ধতি। যে স্বাভাবিক সংখ্যা রয়েছে, দশমিক সংখ্যা রয়েছে, সেটা হচ্ছে আমাদের এই ডেসিমেল সংখ্যা পদ্ধতি আমরা গণনা করি। অর্থাৎ 0 থেকে 9কে ভিত্তি করে হাজার হাজার কোটি কোটি সংখ্যা আমরা গণনা করতে পারি। সেইভাবে আমরা বাইনারি সংখ্যাও গণনা করতে পারি, অক্টালও গণনা করতে পারি, হেক্সাও গণনা করতে পারি। কীভাবে আমরা যদি দেখাই একটু, সেক্ষেত্রে আমরা পাবো। তাহলে প্রথমেই বাইনারিটা একটু আমরা দেখি, প্রথমে ডেসিমেলটা দেখি, যেহেতু আমরা এটা সবসময় গণনা করি, সেটাই আমরা প্রথমে একটু দেখবো। ডেসিমেলে 0 থেকে 9 পর্যন্ত আমার প্রথম হচ্ছে এগুলো মৌলিক অঙ্ক। সেই মৌলিক অঙ্কগুলো আমরা প্রথমে দেখব। তাহলে মৌলিক অঙ্কগুলো দেখার পর প্রথমে দেখি আমরা 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক লিখবো ফার্স্টে। লেখার পরে আমি ডিটেক্ট মুছে দিচ্ছি সব, এখানে জায়গার সংকলন হচ্ছে না, এই জন্য। তাহলে ডেসিমেল ফার্স্টে আমি একেবারে 4টা লিখে দিচ্ছি। ডেসিমেল, এটা হচ্ছে বাইনারি, এটা হচ্ছে অক্টাল, এটা হচ্ছে হেক্সা। আমি 4টাই কী করবো? এখানে সংখ্যা গঠন করবো। তাহলে ফার্স্ট হচ্ছে 0 থেকে 9, 0 to 9, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এখানে কিন্তু আমাদের মৌলিক অঙ্কগুলো শেষ। তাহলে আমরা যখন যে কোনো সংখ্যা গণনা করি 0 থেকে 9-এর পরে চলে আসলে এরপর আমরা কী করি? এরপর আমরা গণনা করি সাধারণত 10। তাহলে এই 10টা কীভাবে আসলো? সেটা হচ্ছে কি, আমাদের এখানে যেহেতু গণনা করা শেষ, অঙ্ক শেষ, সেহেতু আমরা কী করবো? শুরুতে ফিরে যাবো। যেহেতু আমার এখানে ভ্যালু নেই, আর ভ্যালু অ্যাড করার জন্য আমাকে যেতে হবে, ভ্যালু অ্যাড করার জন্য সামনে যেতে হবে। সামনে গেলাম, সামনে কী আছে? 0 আছে, তাহলে 0 দিলাম আমরা। তাহলে 0 কোনো এখানে এক্সট্রা ভ্যালু আছে কিনা? 0 এখানেও আছে, এখানেও আছে, তার মানে এর কোনো এক্সট্রা ভ্যালু নাই, ইউনিক ভ্যালু নাই। তাহলে ইউনিক ভ্যালু আনার জন্য কী করতে হবে? এবং 0 কোনো আলটিমেট কোনো ভ্যালুই নাই, সেক্ষেত্রে অনেক কী করতে হবে? এর উপরে যে অঙ্কটা আছে তাকে আমরা বেস হিসেবে নিব, ভিত্তি হিসেবে নিব। তাহলে এখন আমি যখন তার পাশে 1কে অ্যাড করলাম, তখন কিন্তু একটা ইউনিক ভ্যালু আসলো। যেমন
এখানে 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক আছে, তাহলে এটার সাথে এটা কোনো কি নেই, মিল নেই। তো এটা এদের যে আরেকটা ইউনিক একটা অঙ্ক বা সংখ্যা, তাহলে সেক্ষেত্রে এখানে কি আসছে, একটা ইউনিক ভ্যালু আসছে। তার মানে আমরা এটাকে কী করতে পারি, চুজ করতে পারি পরবর্তী সংখ্যা হিসেবে, মানে এরপরে 10। তাহলে এই 1কে বেস করে, 1কে ভিত্তি করে, যেমন 1-এর সাথে 1, তারপর 1-এর সাথে 2, 1-এর সাথে 3, 1-এর সাথে 4, এবং 15-16-17-18-19 পর্যন্ত আসলাম আমরা। তাহলে আবার কিন্তু আমার এখানে যে অঙ্ক শেষ, অর্থাৎ 1কে ভ্যালু করে 1কে রেখে 1কে দিয়ে আমি 9 পর্যন্ত সবাইকে লিখলাম, আমার কত হলো, 19 হলো। তাহলে এরপর আমার আবার অঙ্ক শেষ, আমাকে আবার কী হতে হবে, এখানে 0-তে ফিরে আসতে হবে। তাহলে 0-তে ফিরে আসলাম, ফিরে আসার পরে এখানে কিন্তু আমার কোনো এক্সট্রা ভ্যালু হয় নাই, ইউনিক ভ্যালু অ্যাড হয়নি। যার কারণে আমি কী করবো, 1কে দিতে চাই, 1কে দিতে গেলে কিন্তু এটার সাথে মিলে যাবে, এই 10-এর সাথে মিলে যাবে, তাহলে এটা দেওয়া যাবে না। অর্থাৎ 1 আমি একবার কাজ করে ফেলছি, এখন আমি কাকে দিব, 2কে দিব। এটা 1 দিয়ে কাজ করা শেষ, এখন আমি 2 কী করবো, এখানে অ্যাড করবো। তাহলে 2কে দিয়ে 21, 22, এখানে আস্তে আস্তে 29 পর্যন্ত আসবে। এবার আবার শেষ, আমার আবার ভ্যালু শেষ, আবার আমি 0-তে ফিরে যাবো, 0-এর সাথে আবার 3 কী করবো, অ্যাড করবো। তাহলে 30 হয়, 30 থেকে এভাবে কন্টিনিউয়াস চলতে আমার এভাবে কন্টিনিউয়াস চলতে সবগুলোকে নিয়ে 99 পর্যন্ত যাবে। তাহলে 99 যাওয়ার পরে দেখা যাবে যে, অর্থাৎ আমি এখানে যেতে কত গেলাম, 99 পর্যন্ত গেলাম। যাওয়ার পরে আমি যদি কোনো সংখ্যা অ্যাড করতে যাই বা পরবর্তী সংখ্যাটা গণনা করতে যাই, সেক্ষেত্রে আমি যদি আবার এখানে ফিরে আসি, যেমন আমি এখানে ফিরে এসে দিলাম 0 দিলাম, তাহলে 0 কোনো ভ্যালু নেই। এখন যদি আমি এর সাথে একে অ্যাড করি, তাহলে এটা অলরেডি এখানে আছে, এটাকে যদি করি সেটা কিন্তু এখানে আছে, এটা করলে সেখানে কিন্তু এটা আছে, 30 আছে। এরপর 4 কি করলে এটাও আছে, 5 কি করলে এটাও আছে, 6, অর্থাৎ এখানে সবগুলোকে দিয়ে আমার কাজ করা শেষ 99 পর্যন্ত। এখন আমি করবো, এটাকে ডাবল করবো, অর্থাৎ 0 দুইটা দিয়ে এই 1কে দিব। এখন কিন্তু আরেকটা এক্সট্রা ভ্যালু আসছে, এক্সট্রা ভ্যালু চলে আসছে। এভাবেই আমরা 101, 102 এভাবে কন্টিনিউয়াসলি হাজার আবার আমার 2 অঙ্ক শেষে আবার 3 অঙ্কে যাবো, অর্থাৎ এককের ঘর, দশকের ঘর, শতকের ঘর, এবং কন্টিনিউয়াসলি চলতে থাকবে এটা। তাহলে আমরা এভাবেই হাজার সংখ্যা গণনা করতে পারি। এই সেম জিনিসটা, সেম প্যাটার্নে আমরা কিন্তু বাইনারি সংখ্যা গণনা করতে পারি। যেমন এখানে প্রথম সংখ্যা ছিল আমার 0 এবং 1, অঙ্ক ছিল কয়টা, এই দুইটা দিয়ে আমাকে কিন্তু হাজার সংখ্যা বানাতে হবে, গঠন করতে হবে। তাহলে এখানে যেহেতু আমার ভ্যালু শেষ, আমি কোথায় যাবো, সামনে যাবো, সামনের ভ্যালুটা কি, 0। তাহলে আমি 0 লিখলাম। তাহলে এখানে আসার পরে আমার এক্সট্রা ভ্যালু অ্যাড হয়নি, না হওয়ার পরে আমি কী করবো, একে কী করবো, বৃদ্ধি করবো। তাহলে করার পর একটা ভ্যালু আসছে, অড ভ্যালু আসছে বা ইউনিক ভ্যালু আসছে, তার মানে এটা কত, 10। এখন একে যখন আমি লিখলাম, এই 1কে দিয়ে 0কে লিখলাম একবার, 1কে দিয়ে আবার 1কে লিখবো। এখানে যেভাবে লিখেছিলাম, এই যে 1-এর সাথে 0 একবার, 1-এর সাথে 1 একবার, 2 একবার, অর্থাৎ 9 বার লিখেছিলাম। এখানে যেহেতু 1 আছে, 0 পর 1 আছে, 1কে লিখলাম, এরপর আর নাই, তাহলে লিখতে হবে, আমাকে আবার ফিরে যেতে হবে। তো আমি যদি ফিরে যাই, এখানে মান কত, 0। তাহলে 0-এর সাথে যদি এখন আমি 1 দিই, সেক্ষেত্রে আমার এক্সট্রা ভ্যালু আসবে কিনা, আসবে না, কারণ এখানে এই যে অলরেডি আছে 10টা অলরেডি আছে। এই জন্য কী করবো, এটাকে ডাবল করবো, যেমনটা এখানে করেছিলাম 100 দিন। সেমভাবে এখানে কী করবো, ডাবল করবো, ডাবল করলে কত আসে, মান 0, তার মানে এটা এক্সট্রা ভ্যালু নাই। তাহলে আমরা কী করবো, এই 1কে এখানে বৃদ্ধি করবো, তাহলে এখানে কিন্তু এক্সট্রা ভ্যালু আসছে, আবার এখানে কি আসছে, এক্সট্রা ভ্যালু আসছে। তাহলে এরপর যদি আমরা গণনা করতে যাই, সেক্ষেত্রে কী হবে, এরপর যদি আমরা গণনা করতে যাই, সেক্ষেত্রে হবে কি, 1, 0, 1, অর্থাৎ এই 10-এর সাথে আবার আর কি হবে, এই 1টা অ্যাড হবে। এরপর যদি আবার যাই, সেক্ষেত্রে আমার কী করতে হবে, 1, 1, 0, এভাবে কন্টিনিউয়াস অনেক সংখ্যা গণনা করতে। তবে এই বাইনারি ক্ষেত্রে সংখ্যাটা বের করাটা একটু কষ্টকর, টাফ। সেজন্য আমরা একটা সহজ পদ্ধতি, সহজ ওয়ে ইউজ করতে পারি। সেটা হচ্ছে একটা প্যাটার্ন আছে, যেমন আমি যদি দেখে এখানে এই যে 1, 2, 4, 8, 16, 32, 64, এরপর হচ্ছে 1 to 8, এভাবে আরও বাড়বে। অর্থাৎ এটা ডাবল কত হবে, যেমন 1 ডাবল 2, 2 ডাবল 4, 4 ডাবল 8, 8 ডাবল 16, 16 ডাবল 32, 32 ডাবল 64, 64 ডাবল 128, 128 ডাবল 256, 256 ডাবল হয় 512, 512 ডাবল হয় 1024। এভাবে কন্টিনিউয়াসলি আমরা ডাবল করতে যেতে পারবো, যত বড় সংখ্যা আমরা গঠন করতে পারি। এখন যদি আমি জাস্ট বলি যে 30-এর বাইনারি কত, 30 এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ ডেসিমাল নাম্বার। আমাদের ন্যাচারাল নাম্বার হচ্ছে কোনটা, ডেসিমালটা। এখন যদি আমি বলি 30-এর বাইনারি মান কত, সেক্ষেত্রে আমার কী করতে হবে, এখানে আসতে হবে। এখানে দেখবো যে আমি 30-এর কাছাকাছি মান কোনটা আছে, 30-এর চেয়ে ছোটো বা 30-এর চেয়ে বড় হলে হবে না, কারণ 30-এর ভিতরে আমাকে থাকতে হবে। তাহলে এখন দেখবো যে 30 কোথায়, এই যে এই জায়গায়, অর্থাৎ এখানে 32টা কিন্তু 30-এর চেয়ে বড়, তার মানে আমাকে এর পরগুলো গণনা করতে হবে, এর পরগুলোয় যেতে হবে। তার মানে 30টা এর মধ্যে আছে,
অর্থাৎ 1 থেকে 16 এর মধ্যে আছে। এখন আমি 30টা বের করার জন্য 30 এই নাম্বারটা বের করার জন্য এখানে কয়টা সংখ্যা গণনা করতে হবে, যেমন 16 এটা কিন্তু গণনা হবে, তাহলে যে সংখ্যাটা গণনা হবে তার নিচে একটা 1 দিব। 16-র সাথে আর কত যোগ করলে আপনার 30 পাচ্ছি, তাহলে 16-র সাথে 8 যোগ করলে কত হয়, 16-র সাথে 8 যোগ করলে হয় 24, তার মানে এটাও গণনা হবে, কারণ এখন আমার 30 পুরোই নাই। আবার 24-এর সাথে আমার আর কত 4 যোগ করলে কত হয় 28 হয়, তার মানে এটাও হবে। এরপরে আর কত লাগে 2 লাগে, তার মানে এই দুইটাও কী হবে কাউন্ট হবে। তার মানে এখানে দেখতে পাচ্ছি আমরা এই 30টা পাওয়ার জন্য 16, 8, 4, 2 এই 4টা সংখ্যা গণনা করতে হয়েছে, এবং এরপরে আর বাকি যেটা আছে তার জন্য একটা 0 হবে। অর্থাৎ আমরা কোনো সংখ্যা বের করতে গেলে সেটার জন্য যে সংখ্যা এখান থেকে যে সংখ্যাগুলো গণনা করতে হবে তার নিচে একটা 1 দিব, যাকে গণনা করবো না তার নিচে একটা 0 দিব। এর আগেরগুলো না, অর্থাৎ আমার লিমিটের পরেরগুলো, আগেরগুলো না, এর এখানে যেগুলো আছে পরে যেগুলো আছে সেগুলো না, এখান থেকে লিমিটের মধ্যে যে নিচের সংখ্যাগুলো আছে সেগুলোতে, অর্থাৎ এখানে যেগুলো গণনা করবো সেগুলো নিচে 1 হবে, অর্থাৎ এগুলো অ্যাক্টিভ থাকবে, আর যেগুলো গণনা করবো সেটা ইনঅ্যাক্টিভ থাকবে, 0 হবে। এখানে 1 দ্বারা বোঝায় অ্যাক্টিভ, 0 দ্বারা বোঝায় ইনঅ্যাক্টিভ বা অ্যাক্টিভ না। তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখানে 16, 8, 4, 2 এই সংখ্যাগুলো গণনা করতে আমি কী পাচ্ছি 30 পাচ্ছি, এরপর একটা 0, কারণ 1টা গণনা করিনি এই জন্য। তার মানে এখানে আমার 30-এর ভ্যালু হচ্ছে 30-এর মাইনাস হচ্ছে এটা, এই সংখ্যাটা হচ্ছে আমার 30-এর ভ্যালু। আমি যদি এখানে 30 লিখি, 30 এটা হচ্ছে ডেসিমেলের ভিত্তিগত 10 ছিল, তাহলে 10 সমান সমান এখানে পাবো কত 1 1 1 1 0, তাহলে এটা হচ্ছে আমার বাইনারি ভ্যালু। তাহলে ভিত্তি দিয়ে দিলাম 2, ভিত্তি 2 আমি এর আগে দিই নাই, ভিত্তিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। যেমন তাহলে এখন আমরা এটা পেয়ে গেলাম, সাপোজ এটা একটা দশমিক সংখ্যা, এটার নিচে 10, এটা মানে তার ভিত্তি। এরপরে 1 0 1 0 এটা একটা বাইনারি, এর মান 2। এরপর হচ্ছে 1 2 4 এটা একটা অক্টাল, এখানে দিলাম 8, অক্টাল সংখ্যা এই জন্য 8 দিলাম। এরপর হচ্ছে 1 2 এটা হচ্ছে আমার 16 বা হেক্সাডেসিমাল সংখ্যা, এর ভিত্তি হচ্ছে কত 16। এখানে যদি আমি 10 দেখি তার মানে বুঝে নিব এই সংখ্যাটা কি দশমিক সংখ্যা। এখানে যদি 2 দেখি এখানে বুঝে নিব আমি সংখ্যাটা কি বাইনারি সংখ্যা। এখানে যদি 8 দেখি তার সংখ্যাটা বুঝে নিব কি এটা একটা অক্টাল সংখ্যা। এরপর এখানে যদি 16 দেখি এখানে বুঝে নিব সংখ্যাটা কি হেক্সাডেসিমাল সংখ্যা। এরপর এখানে আসি আমরা 0 থেকে 7, 3 4 5 6 7 আমার গণনা শেষ, আমার কাজ এখানে শেষ। এখন আমি যদি গণনা করতে চাই সেক্ষেত্রে কী হবে, আমাকে সামনে পেয়ে যাবে, সামনে কি আছে 0, তাহলে 0 এক্সট্রা ভ্যালু নেই, তাহলে ক্ষেত্রে হবে পরবর্তী সংখ্যাটা যোগ করতে হবে, অ্যাড করতে হবে সামনে অ্যাড করে আমরা এক্সট্রা ভ্যালু পেলাম। ভ্যালু পেয়ে 1-এর সাথে 1, 1-এর সাথে 2, 1-এর সাথে 3 এভাবে আসবে কত 17 পর্যন্ত, এই যে 17 পর্যন্ত। এরপর কিন্তু আমার ভ্যালু নেই, না থাকি হতো আমাকে আবার প্লেস দেবো কোথায় সামনে গিয়ে 0 দিলাম, তাহলে 1 দিয়ে কাজ করে ফেলছে। এখন আমি কী দিয়ে করবো 2 দিয়ে করবো, তাহলে 2 দিলাম 20 21 22 এরপর আসতে কত আসবে 27 পর্যন্ত আসবে। এরপরে যেতে আবার কোথায় যাবে, সরি 0 থেকে স্টার্ট হবে, 0 যেহেতু আমার 2 দিয়ে কাজ করবে, এরপরে কী দিয়ে করবো 3 দিয়ে করবো, 3 দিয়ে করতে করতে আমার কোথায় আসবে 7 পর্যন্ত আসবে, 7 পর্যন্ত আসবে। এরপরে যেতে দেখা যাবে আমার কাজ শেষ, এখানে আবার কী হবে 0 দিয়ে 4কে আমি কী করবো বেস করে 40 41 এইভাবে আস্তে আস্তে কত আসবে 47 পর্যন্ত আসবে। অর্থাৎ একটা বিষয় এখানে বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে কি এখানে 8 এবং 9 দিয়ে কোনো সংখ্যা গঠন হবে না, কারণ এখানে আমার মৌলিক যে অঙ্কগুলো ছিল সেই মৌলিক অঙ্কের মধ্যে কি নেই 8 এবং 9 নেই। অর্থাৎ কোনো সংখ্যা যদি 8 এবং 9 যুক্ত সংখ্যা হয় সেটা অক্টাল হবে না কখনো। 8 এবং 9 ছাড়া 0 থেকে 7 পর্যন্ত যে কোনো সংখ্যা দিয়ে যদি সংখ্যাটা গঠন করা হয় সেক্ষেত্রে সেটা আমরা বলতে পারবো অক্টাল সংখ্যা। তার মানে একটা কি মাথায় রাখতে হবে কি এখানে অক্টালের ক্ষেত্রে কী হবে না 8 এবং 9 সংখ্যাটা আসবে না। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে 8-এর পরে 9 নাই, 7-এর পরে 8 9 নাই, এখানে 17-এর পরে 18 19 নাই, এখানে 37-এর পরে 87-এর পরে 28 29 নেই, এখানে 37-এর পরে 38 39 নেই। এভাবে কন্টিনিউয়াসলি যত সংখ্যাই আসুক না কেন এখানে সংখ্যাটা কি আসবে না 8 এবং 9 যুক্ত সংখ্যাটা আসবে না। সেমভাবে আমরা হেক্সাডেসিমাল গণনা করতে পারি। এখানে 0 থেকে আমি দিচ্ছি না একেবারে 9, এরপরে এ থেকে এক এ বি সি ডি ই এফ, তাহলে আমরা টোটাল 16টা অঙ্ক লিখে ফেললাম। লিখার পরে আমরা যদি পরবর্তী অঙ্কটা গণনা করতে সেদিকে যেতে হবে 0 দিতে হবে, 0 দিয়ে এর সাথে ভ্যালু অ্যাড করবে কি ভ্যালু অ্যাড হবে 1,
তাহলে 1 দেওয়ার পর এখানে কি আসলো, এক্সট্রা ভ্যালু আসলো, এক্সট্রা ভ্যালু চলে আসলো। তাহলে এক্সট্রা ভ্যালু আসলে 1কে বেস করে আমি সবগুলো খাবার লিখবো, যেমন 1 এর সাথে 1, 1 এর সাথে 2, 1 এর সাথে 3, এভাবে যেতে যেতে আমার 1 এর সাথে F পর্যন্ত যাবে, অর্থাৎ এখানে লাস্ট কত F পর্যন্ত, তার মানে 1F পর্যন্ত আসবে আমার 1F। এরপর 1F আমার গণনা শেষ। আবার কোথায় যাবো আমি, এই 0-তে ফিরে যাবো। তাহলে 0-তে ফিরে গিয়ে আমি 1 থেকে আনসার বাই করবো, এরপরে কী হবে 2, অর্থাৎ 20 দিয়ে শুরু হবে, 21, 23 ভাবে 2F পর্যন্ত আসবে, আবার 3 দিয়ে শুরু হবে, 3F পর্যন্ত আসবে। এবার কন্টিনিউয়াসলি হাজার হাজার সংখ্যা গণনা করতে পারি বা গঠন করতে পারি। তাহলে এখন আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা সংখ্যাগুলো কীভাবে গঠন করতে পারি, বাইনারি, অক্টাল, হেক্সা, তারপর হচ্ছে ডেসিমাল। তো এখন এখানে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে এই ডেসিমালের মধ্যে একটা 10 আছে, এই যে এই একটা 10, তারপর বাইনারিতে একটা 10, তারপর অক্টাল একটা 10, হেক্সাতে একটা 10। তাহলে এখন তিনটার অবস্থান কিন্তু চারটার অবস্থান কিন্তু 4 জায়গায়। এই 10-এর অবস্থান 10 নম্বর স্থানে, এই বাইনারিতে 10-এর অবস্থান 3 নম্বর স্থানে, তারপর হচ্ছে অক্টালের স্থানটা হচ্ছে 8 নম্বর স্থানে, আর হেক্সার 10টা হচ্ছে 16 নম্বর স্থানে। তার মানে আমাকে যদি কেউ জিজ্ঞেস করতে এই 10-এর মান কত, তাহলে আমাকে জিজ্ঞেস করতে তার বেস কত, অর্থাৎ 10-এর বেস যদি 10 হয় তার মানে এটা দশমিক সংখ্যা এবং এটার মান কত 10। আবার এটার নিচে যদি 2 থাকে, এটা একটা বাইনারি সংখ্যা এবং এটার ডেসিমাল মান হচ্ছে কত 2। এই 0, 1, 1-এর পরে কত হয় 2 হয়, তার মানে এটার মান কত আসবে 2 আসবে। এরপরে এখানে যদি বলে এই 10-এর মান কত, তাহলে এইটা এর নিচে যদি কী থাকে 8 থাকে, ভিত্তি যদি কী থাকে 8 থাকে, সেক্ষেত্রে এটা কী সংখ্যা, অক্টাল সংখ্যা, এবং তার সমপরিমাণ ডেসিমাল অঙ্ক কত, এই যে 7-এর পরে কী আসবে 8 আসবে, তার মানে এই 10-এর মান হচ্ছে 8। সেমভাবে হেক্সার ক্ষেত্রে এটা যদি কী থাকে 16 থাকে, তার মানে এটার কোন সংখ্যা হেক্সাডেসিমেলে 10, কিন্তু এটা ডেসিমেল কত আসবে 16 আসবে, কারণ অ্যাপের মান কত 15, আমরা বলেছিলাম এখানে লিখে দিয়েছিলাম এর আগে 15 হচ্ছে অ্যাপের মান, তাহলে 15-এর পরে কী আসবে 16 আসবে, তার মানে এটা 16। তার মানে এই 10-এর অবস্থান মান কিন্তু এক এক জায়গায় এক এক কম, 10-এর মান 10-এর 10। বাইনারিতে এটার মান হচ্ছে দশমিকে গেলে আমরা 2 পাবো, এখানে পাবো 8, এখানে পাবো 16, তার মানে 4 জায়গায় 4 রকম কী করবে বিহেভ করবে এই 10। তাহলে এখন আমরা এটা জেনে নিলাম, এরপর আমরা করবো ইনশাল্লাহ এর যে রূপান্তর, এই কনভার্ট আছে, কনভার্টগুলো আমরা করবো। তাহলে কনভার্টের ক্ষেত্রে আমরা 3টা স্টেপে ভাগ করবো, এটা ইজিলি তোমরা যাতে বুঝতে পারো সেই ক্ষেত্রে আমি এটাকে 3 ভাগে ভাগ করেছি, আমি দেখাচ্ছি এখনই। যেমন স্টেপ 1, ফার্স্টে আমরা স্টেপ 1 দিব, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। স্টেপ 1 হচ্ছে ডেসিমেল থেকে যাবো আমরা, ডেসিমেল টু বাইনারি, এরপরে সেম ডেসিমেল টু অক্টাল, সেম ডেসিমেল টু হেক্সা। এখানে আসবো এই বাকিগুলো থেকে ডেসিমেল, অর্থাৎ বাইনারি থেকে বাইনারি টু ডেসিমেল, তারপর হচ্ছে অক্টাল থেকে অক্টাল টু ডেসিমেল, আবার হেক্সা টু ডেসিমেল, এটা হচ্ছে 2 নাম্বার স্টেপ। এরপর আসি আমরা বাইনারি টু অক্টাল, এরপর অক্টাল টু বাইনারি, এরপর হচ্ছে বাইনারি টু হেক্সা, এরপরে হেক্সা টু বাইনারি, এরপর হচ্ছে অক্টাল টু হেক্সা, আর হেক্সা টু অক্টাল। এখানে 3টা স্টেপ ভাগ করলাম, তাহলে এখন কোনটা কীভাবে করবো সেটা হচ্ছে প্রথম স্টেপ, ডেসিমেল থেকে যদি কোনো সংখ্যা উঠে যায়, অর্থাৎ ডেসিমেল ভিত্তি কত 10, অর্থাৎ 10 ভিত্তি থেকে যদি 2 ভিত্তি, 8 ভিত্তি, 16 ভিত্তি কিংবা অন্য নতুন কোনো সংখ্যা পদ্ধতি আবিষ্কার হয়, সেক্ষেত্রে আমি যাই করি না কেন দশমিক থেকে যদি অন্য কোনো সংখ্যা পদ্ধতি যেতে বলে আমাকে কী করতে হবে, ভাগ করতে হবে। এক কথা মনে রাখবে, এটা জাস্ট এটা কী করবো আমরা ভাগ করব। এরপরে ডেসিমেল ব্যতীত
অন্য কোনো সংখ্যা পদ্ধতি, সেটা বাইনারি হোক, অক্টাল হোক, হেক্সা হোক, বা নতুন কোনো সংখ্যা পদ্ধতি হোক, 5 ভিত্তিক হোক, 10 ভিত্তিক হোক, 8 ভিত্তিক হোক, 5 ভিত্তিক হোক, মানে 7 ভিত্তিক হোক, যত ভিত্তিক হোক না কেন, অন্য কোনো সংখ্যা পদ্ধতি দেখে যদি আমরা ডেসিমেলে যেতে চাই বা 10-এ যেতে চাই, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে? গুণ করতে হবে। এটা মাথায় রাখবে, গুণ করতে হবে। এটা করবো কি? গুণ। অর্থাৎ বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, হেক্সা থেকে ডেসিমেল, বা অন্য কোনো সংখ্যা থেকে ডেসিমেল। এরপর আসে আমরা বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারি। বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারি, এটা হচ্ছে 3 বিট। এটা 3 বিটে করতে হবে। এগুলো কীভাবে করে আমরা দেখাবো, আমরা রূপান্তর যখন করবো ইনশাল্লাহ দেখাবো। প্রথমে আমি স্টেপগুলো বলছি। এরপরে বাইনারি থেকে হেক্সা, হেক্সা থেকে বাইনারি, এটা হবে 4 বিট। এরপর অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে অক্টাল, এটা হচ্ছে 3 ও 4 বিট। 3 ও 4 বিট আমি লিখে দিচ্ছি। এখন এই জিনিসটা সহজে কীভাবে মনে রাখবে? বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি। তাহলে আমরা জানি যে বাইনারি ভিত্তি কত? 2, অক্টালের ভিত্তি কত? 8। এই 8টা 2 এর পর কত কত পাওয়ার দিলে আসে? এই যে 3 পাওয়ার দিলে কিন্তু এই 8টা আসে। 3 পাওয়ার দিলে কি আসে? 8টা আসে। তার মানে আমরা সহজে মনে রাখবো কি, বাইনারির সাথে অক্টাল যদি কানেক্টেড, তার মানে আমাকে বিখ্যাত হবে 3 বিট। কারণ কি, এখানে জাস্ট মাথায় রাখার জন্য 2 এর উপর যদি 3 আমি কী দিই? পাওয়ার দিই, সেক্ষেত্রে কী আসে? 8 আসে। অর্থাৎ 2 × 3 = 8। তার মানে কী করবো? আমরা 3 বিট করবো। আবার এটা 4 বিট করবো, হেক্সাতে 4 বিট করবো। যেমন 2 এর উপর কত দিলে 16 আসে? এই যে 4 দিলে কী আসে? 16 আসে। তার মানে 2^4 দিলে আমরা কী পাই? 16 পাই। এই জন্য কী আমরা 4 বিট করবো। 4 বিট বাইনারিতে করলে আমরা কী পাবো? অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সা, হেক্সা থেকে বাইনারিটা করতে পারবো। তাহলে এরপরে এখানে আসি আমরা অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে অক্টাল। তাহলে অক্টালের কয় বিট? অক্টালে হচ্ছে এখানে আমরা করেছি 3 বিটে। এরপরে হেক্সা কত করেছি? 4 বিটে। তার মানে আমি যদি হেক্সা এবং অক্টালের মধ্যে কানেকশন করতে চাই, সেক্ষেত্রে আমাকে 3 এবং 4 বিট ইউজ করতে হবে। এর জন্য 3 এবং 4 বিট সহজে মনে রাখার জন্য এটা আমি টেকনিকটা বলে দিলাম জাস্ট। তাহলে এখন আমরা ক্লাসটা দেখাইতে করবো না, ইনশাল্লাহ নেক্সট ক্লাস আমরা রূপান্তরগুলো দেখবো। আর রূপান্তর একভাবে করলে হবে, অনেকভাবে এটা আসতে পারে। এই জন্য তোমরা আমাদের যারা কোর্সে ভর্তি হও, যারা দ্রুত কোর্সে ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ আমরা একেবারে সব কিছু কোয়েশ্চেন যেভাবে প্যাচান হোক না কেন, সব পেজই আমরা দেখবো, সব পেজে তোমাদের করাবো এবং বেসিক অ্যাডভান্স লেভেলে তোমাদেরকে একেবারে পুরো করে দেবো ইনশাল্লাহ। টু লেভেলে গেলে তোমাদেরকে এক্সামে কেউ আটকাতে পারবে না। তো এখানে জাস্ট একবার মানে একটা রূপান্তর করলে হবে না, এই একটা রূপান্তরগুলো কিন্তু অনেকভাবে আসতে পারে, অনেকভাবে অনেক সেকশন আসতে পারে। তাহলে সেই আমরা সবগুলো দেখো ইনশাল্লাহ। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। সবার আগে সুস্থ থাকো। আর যারা আমাদের বই সংগ্রহ করুনি এবং কোর্সে ভর্তি হন, দ্রুত এনরোল করে নাও। আমরা শীঘ্রই ক্লাস শুরু করবো এবং আশা করি তোমরা হতাশ হবে না ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।